আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিণতির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব এবং আজকে আমি তোমাদের যেই অধ্যায়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে তোমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, অর্থাৎ পরিণতির সবচেয়ে বড় যে অধ্যায়টি সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা সলভ করব। ঠিক আছে, ইতিমধ্যেই তোমাদের লাইভ শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যারা এখনো ক্লাসে যুক্ত হওনি এবং তোমাদের মধ্যে যারা আজকের ক্লাসটি করতে আগ্রহী এবং তোমাদের সহপাঠী যারা আছে এখনো যারা যুক্ত হয়নি তাদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো এবং লাইভটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। ওকে, ক্লাসটি যারা দেখছো তোমাদের সবাইকে পড়ালেখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো এবং কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছি আলফি যথারীতি যুক্ত হয়েছে, সে নিয়মিত ক্লাসে যুক্ত থাকে, লিঙ্কগুলো একটু গ্রুপগুলোতে দিয়ে দাও। আশামণি যুক্ত হয়েছে আমাদের সাথে। তো তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আশা করি তোমরা আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। যদি কোনো ধরনের ট্রাভেলে পড়ো বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে সেটা জানাতে পারো। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু পড়বো, অর্থাৎ হচ্ছে তোমরা একটু লাইভটা শেয়ার করে রাখলে তোমাদের টাইমলাইনে সেটা ভালো হয়। মুরাদ হোসেন আলফি আক্তার ফ্রম রংপুর থেকে, আচ্ছা কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। আমি আর হাতে গোনা 2 মিনিটের মধ্যে, অর্থাৎ হচ্ছে তোমাদের এখন 21 বাজে, 23-এর মধ্যে আমি ক্লাস একদম পুরোপুরিভাবে শুরু করব। ঠিক আছে, আরফাত সলিটারি জানিয়ে, আচ্ছা এটা কি, আচ্ছা বন্ধুকে মেনশন করেছে। ওকে, মুরাদ যুক্ত হয়েছে এবং এসটি শ্রীকান্ত হৃদয় যুক্ত হয়েছে এবং সাথে সাথে ফরিদ ইসলাম যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তোমাদের এই ক্লাসটি কেন ইন্টারেস্টিং হবে আমি বলি। তোমাদের সবচেয়ে বড় অধ্যায় পরিণতির সপ্তম অধ্যায় এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পড়বো, সাথে ওই এমসিকিউর সাথে রিলেটেড টপিকসগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, মরিয়ম যুক্ত হয়েছে, সাদিয়া রেশমি যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশামণি যুক্ত হয়েছেন, বইয়ের সব তথ্য সহজ সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, বইয়ে সব তথ্য সহজ সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে, দারুণ। ওকে, কমার্সের স্টুডেন্ট হয়ে আর্টসের ক্লাস করতে আসছে, আচ্ছা ঠিক আছে। দিলরাজ সিং, কেন এসছো সেটাও একটু বলে যাও, কোন দিকটা বা কোন কারণে আসলে তুমি এত ইন্টারেস্টেড। আচ্ছা, সাদিয়া তিশা, এটা কি সিভিক্স ক্লাস নাকি লজিক ক্লাস? আমি লজিক পড়াই না, আমি সিভিক্স পড়াই। ঠিক আছে, তোমাদের সিভিক্সের প্রথম পত্রের আজকের সপ্তম অধ্যায়ের কিছু এমসিকিউ আমি পড়াবো আর কি। ঠিক আছে, তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কেয়ামনি ক্লাসে যুক্ত হয়েছে এবং আরও যারা যুক্ত হয়েছে, নেত্রকোনা থেকে সুমন যুক্ত হয়েছে। এই অধ্যায়ে আমি তোমাদেরকে আজকে এমসিকিউ সলভ করাবো, কেমন এমসিকিউ সলভ করাবো। তারমিন সুলতানা সাইমা যুক্ত হয়েছে যথারীতি। যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে বলবো তোমাদের নিজেদের টাইমলাইনে ক্লাস চলা পর্যন্ত, ক্লাস চলার পরে রাখার দরকার নাই। তুমি জাস্ট হচ্ছে ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে তোমার টাইমলাইনে থাকা বন্ধু বান্ধবী আমাদের সাথে যুক্ত হতে পারে যতক্ষণ ক্লাস চলবে। ঠিক আছে, এরপর তুমি ডিলিট করে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট এইটুকু রিকোয়েস্ট করছি, কারণ আমাদের ক্লাসগুলো যে ধরো আমি এখন বাসায় গিয়ে নিজের চাকরির পড়াশোনা করতে পারতাম এবং বাসায় গিয়ে আমি রেস্ট করতে পারতাম, অথবা বাসায় গিয়ে দ্রুত সময়ে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাই যেতে পারতাম, কিন্তু না, তোমাদের কথা চিন্তা করে, তোমাদের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে মূলত আমরা ক্লাসগুলো নিচ্ছি। এটা সিভিক্স ক্লাস নিচ্ছি। ভাইয়া 7 অধ্যায়ের শেষ হয় নাই তাহলে এমসিকিউ? না, 7 অধ্যায়ে অনেক পড়া, 7 অধ্যায়ে আমি অনেকগুলো স্লাইড স্কিপ করেছি, মানে তোমাদেরকে ওই থিওরিটিক্যাল পড়াগুলো পড়াই নেই আর কি, আমি এমসিকিউ সলভ করাচ্ছি আজকে। তো থিওরিটিক্যাল পড়াইলে তোমাদের কাছে বোরিং লাগবে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এমসিকিউ সলভ করাচ্ছি। ওকে, তাবাসসুম শিমু যুক্ত হয়েছে, তাহলে আমরা শুরু করে দেই। তোমাদের কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, এটা তোমরা পারার কথা এবং তোমাদের জানার কথা। কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত তোমরা নিশ্চয়ই জানো। সংসদীয় সরকার ব্যবস্থা কি? সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ কোন বিভাগকে নিয়ন্ত্রণ করে, আইন বিভাগ শাসন বিভাগকে যখন নিয়ন্ত্রণ করে সেই সরকার ব্যবস্থাকে বলে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা। এবং এখানে আইন বিভাগের মধ্যে যারা এমপিরা থাকে, মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা থাকে, তারা মূলত শাসন বিভাগের মধ্যে কি কি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে এবং তাদের মধ্য থেকে তোমার মন্ত্রী পরিষদের সদস্য হতে পারে। এদের মধ্যে মন্ত্রী পরিষদের সদস্য এবং কি প্রধানমন্ত্রী কোথা থেকে আসে, এই যে মূলত এমপিদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ হয়। তাহলে যেই বিভাগ
অর্থাৎ যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং যে তোমার প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা আবার কিসের সদস্য, আইন বিভাগের সদস্য, সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ যে সরকার ব্যবস্থায় আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং সর্বময় ক্ষমতার অধিকারী কারা, মন্ত্রী পরিষদের সর্বময় ক্ষমতার অধিকারী, সেটাকে আমরা বলি সংসদীয় সরকার ব্যবস্থা। তো তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কমেন্টস করা শুরু করেছো, যুক্তরাজ্যের কথা বলেছো। তাহলে যুক্তরাজ্যকে আমরা ধরেই নিচ্ছি, কারণ ইউকেতে তোমরা এর সাথে আরেকটা তথ্য মনে রাখো, সেটা হচ্ছে কি যে ইউকেতে প্রথমবারের মতো অর্থাৎ ইংল্যান্ডেই ফর দ্য ফার্স্ট টাইম সংসদীয় সরকার ব্যবস্থার প্রচলন হয়েছে। তাহলে প্রথম কোথায় সংসদীয় সরকার ব্যবস্থার প্রচলন শুরু হয়েছে? ইউকেতে, অর্থাৎ যুক্তরাজ্যে। কথা বুঝতে পারছো? আবার বলছি, কোথায় সংসদীয় সরকার ব্যবস্থার প্রচলন শুরু হয়েছে? যুক্তরাজ্যে। কথা বুঝতে পারছো? ব্রিটেনে। ওকে, তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা এখানে। দূর নেট প্রবলেম, আচ্ছা ঠিক আছে মরিয়ম, তোমার নেট প্রবলেম ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের তোমরা ওই যে ইলন মাস্কের সেই বিখ্যাত তোমাদের ওই যে ইন্টারনেট কানেকশনের কথা বলছে না, বিখ্যাত সেই ইন্টারনেট কানেকশন চলে আসলে নেট কানেকশন চলে, মানে তোমাদের যে ডিস্টার্ব সেটা চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? তোমরা নিশ্চয়ই জানো যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত এমন একটা রাষ্ট্রের কথা আমরা এখানে বলবো। যুক্তরাষ্ট্রীয় মানে দেখো ক্ষমতা, অর্থাৎ যেই সরকার ব্যবস্থার ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে আবার প্রদেশের হাতেও থাকে। যেমন ধরো সেখানে একটা কেন্দ্র থাকবে এবং কি থাকবে, প্রদেশগুলো কি থাকবে, প্রদেশ থাকবে হচ্ছে স্বায়ত্তশাসিত। কি থাকে? শাসিত, স্বায়ত্তশাসিত। তাহলে এরকম রাষ্ট্র এখানে কোনটা? যেমন ধরো যুক্তরাজ্য তো আমরা জানি, রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে জানি, বাংলাদেশে তো কোনো প্রদেশেই নাই। জাপান সম্পর্কে আমরা জানি, তো ভারত সম্পর্কেও আমরা জানি। তো ভারতের ক্ষেত্রে যেটা তোমরা অনেকে হয়তো উত্তর দেওয়া শুরু করেছো অলরেডি, বা এই চ্যাপ্টারের বাকি থিওরি ক্লাসগুলো হবে না, এই যে এই চ্যাপ্টারের বাকি থিওরি ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ড করে ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমরা অনেকে লাইভে ক্লাসটা করতে চাও না, কারণ থিওরিটিক্যাল। তো আমি তোমাদেরকে তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে একটু জানানোর জন্য আমি তোমাদেরকে একটু কথা বলি। যে সরকার ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশ ক্ষমতা সাংবিধানিকভাবে নির্ধারিত থাকে, অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশের ক্ষমতা কি সাংবিধানিকভাবে নির্ধারিত থাকে, এবং কেন্দ্রের হাতে এক ধরনের ক্ষমতা, প্রদেশের হাতে আরেক ধরনের ক্ষমতা। প্রদেশগুলো কি থাকবে? স্বায়ত্তশাসিত থাকবে। মনে রাখবা, প্রদেশগুলো কি থাকবে? স্বায়ত্তশাসিত থাকবে। তাহলে কোন সরকার ব্যবস্থায় প্রদেশগুলো স্বায়ত্তশাসিত থাকে? যে তোমার রাষ্ট্রপতি, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। কথা বুঝতে পারছো? যুক্তরাষ্ট্রীয়। তাহলে যে সরকারের কেন্দ্রের উপর ভিত্তি করে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, এক কেন্দ্রিক এবং কি যুক্তরাষ্ট্রীয়। এক কেন্দ্রিক এবং কি যুক্তরাষ্ট্রীয়। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কি থাকতে পারে? একাধিক কেন্দ্র থাকবে, অর্থাৎ দুইটি কেন্দ্র থাকবে, একটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে প্রদেশের কেন্দ্র। বুঝতে পারছো? যেমন ভারতে 29টি প্রদেশ আছে। কয়টি প্রদেশ আছে? ভারতে 29টি প্রদেশ আছে। তাহলে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তোমাদের অনেকেরই উত্তর হয়েছে, যেমন আলপি উত্তর করেছে, উম্মে জামিলা, নিফাজ উত্তর করেছে, কেয়ামনি উত্তর করেছে, সুমাইয়া স্নিগ্ধা উত্তর করেছে। চমৎকার তোমাদের উত্তর যাদের হয়েছে। ফিউডাল শব্দের অর্থ কি? আচ্ছা, ফিউডাল শব্দের অর্থ কি? তোমরা নিশ্চয়ই এটা পারার কথা। তার মানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো কিন্তু তোমাদের মানে প্রশ্ন আসার সম্ভাবনা যেগুলো প্রায় 60%-এর উপরে, 100% তো হবে না, 60%-এর উপরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে। তো আমরা যুক্তরাষ্ট্রীয় সরকারকে বলি ফেডারেশন কান্ট্রি। কি বলি? ফেডারেশন কান্ট্রি। ফেডারেশন শব্দটি আসছে মূলত ফুয়েডাস থেকে। কি থেকে? ফুয়েডাস থেকে ফেডারেশন। এই ফেডারেশন শব্দটা যে ফুয়েদাস শব্দ থেকে আসছে, সেই শব্দটি কোন জাতীয় শব্দ বা কোন ভাষার শব্দ, সেই প্রশ্নটা এখানে বলছে। ফুয়েদাস অর্থ কি? ফুয়েদাস এটা তো তোমরা উত্তর করবা, সাথে এটাও বলো ফুয়েদাস শব্দের অর্থ কি? ফুয়েদাস শব্দের অর্থ কি তোমরা বলো, আন্দাজে উত্তর করবা না, ঠিক আছে? ফুয়েদাস শব্দের অর্থ কি তোমরা একটু বলার চেষ্টা করো। ওকে, জাকির সাভার গভর্নমেন্ট কলেজ থেকে। আচ্ছা, চমৎকার। শাহাদাত আহমেদ উত্তর করেছে, মরিয়ম উত্তর করেছে, এবং শ্রীকান্ত উত্তর করেছে, আশামণি উত্তর করেছে, এবং তারমিন সুলতানা সাইমা উত্তর করেছে, আয়ান চৌধুরী অপু উত্তর করেছে, শাহরিয়ার নাসিফ উত্তর করেছে। আচ্ছা, তার মানে ল্যাতিন। এটা উত্তর তো করবাই, সাথে উত্তরটা বলো। এই যে ফুয়েডাস শব্দের অর্থ কি? ফুয়েডাস শব্দের অর্থ কি বলো তো? সন্ধি বা মিলন। সন্ধি উত্তর করেছে হচ্ছে অফু উত্তর করেছে। সন্ধি বা মিলন। সন্ধি বা কি? মিলন। সন্ধি বা মিলন। তার মানে কি? যখন ধরো আমরা একাধিক রাষ্ট্র, ধরো এটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, সব মিলে যখন একটা রাষ্ট্র হবে তখন সেটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্র। তারা মিলে মানে কি? মিলন হলে,
অর্থাৎ সন্ধি হলে, যুক্ত হলে, একত্রিত হলে তবেই সেটাকে বলে ফেডারেশন কান্ট্রি। যখন একাধিক প্রদেশ বা একাধিক অঙ্গরাজ্য বা একাধিক এলাকা যখন একত্রিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তখন সেটাকে বলি আমরা কি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এবং সেটাকে ইংরেজিতে ফেডারেশন কান্ট্রি বলে। ফেডারেশন শব্দটা আসছে মূলত ফুয়েদাস, ল্যাটিন শব্দ থেকে, ওকে, ল্যাটিন শব্দ থেকে। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো চমৎকারভাবে। এবং এরপরের প্রশ্নে আমরা যাই, প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? এটা তোমরা নিশ্চয়ই জানার কথা, কারণ ইতিপূর্বে এই একনায়কতন্ত্র নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস পড়িয়েছিলাম। এবং এই প্রথম বিশ্বযুদ্ধের পরে যেই কয়টা রাষ্ট্রের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তোমার ইতালি, জার্মানি এবং স্পেন, এই দেশগুলোর মধ্যেই। হ্যাঁ, তো তোমরা জানো যে ইতালির বিখ্যাত সেই ফ্যাসিস্ট, হ্যাঁ, যার নাম তোমরা ইতিহাসের পাতায় লেখা আছে, সেই মুসোলিনি এবং হিটলার জার্মানিতে এবং ফ্রাঙ্কো, হ্যাঁ, তাদের কথা যে আমরা স্মরণ করি সে একনায়ক হিসেবে। তো ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা সেই মুসোলিনির প্রতিষ্ঠিত যে একটাই দল, ফ্যাসিস্ট দল। এবং ঠিক একইভাবে সেই সমসাময়িক যিনি হচ্ছে তোমার আরেকটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, তিনি কে? তিনি হচ্ছে তোমার হিটলারের সেই বিখ্যাত দেশ, সেটা কোনটা? জার্মানি। এই জার্মানিতে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। তাহলে একনায়কতন্ত্র কি? যে সরকার ব্যবস্থায় একটি মাত্র মানে একজন ব্যক্তির হাতে বা একটি দলের হাতে বা একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে যায়, সেই ধরনের রাষ্ট্রকে বলে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। কে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন? এটা তোমরা নিশ্চয়ই পারবে। আমি ইতিপূর্বে যারা উত্তর করেছে তাদের মধ্যে একটু বলি, আজিজুল ইসলাম রনি, তারমিন সুলতানা সাইমা এবং হচ্ছে শারিয়ান নাসিব এবং আফরিনা কবির, তোমরা সবারই উত্তর হয়েছে। তো যেমন এখানে বিশেষ করে এর আগে এখানে এই প্রশ্নটার উত্তর করো। আচ্ছা, লিকক বলেছে, লিকক, ওকে। আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন লিকক। যে শ্রেণী বিভাগটা করেছেন না সরকারকে, তিনি হয় গণতান্ত্রিক বলেছেন নয়তো স্বৈরতান্ত্রিক বলেছেন, ওকে। তো লিকক বলছে কি, আধুনিক সরকার হয় গণতান্ত্রিক নয় কি স্বৈরতান্ত্রিক। হয় গণতান্ত্রিক, তার মানে তিনি আধুনিক সরকারকে মানে দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে আধুনিক সরকারকে শ্রেণী বিভাগ করেছেন কে? লিকক। আধুনিক সরকারকে তিনি দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। দেখো কিরকম ভাবে করেছেন, এটা নিয়ে আমি তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছি। একটাকে তিনি হয় বলছে গণতন্ত্র, নয়তো কি হবে, যদি গণতন্ত্র না থাকে তাহলে সেটা হবে অবশ্যই স্বৈরতন্ত্র। কি তন্ত্র? স্বৈরতন্ত্র। তাহলে আধুনিক সরকারকে তিনি দুই ভাগে ভাগ করেছিলেন, ওকে। গণতন্ত্রকে তিনি আবার দুই ভাগে ভাগ করেছেন। তার মধ্যে যে দুটা প্রকার, তার মধ্যে একটা প্রজাতন্ত্র আর একটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এইভাবেই ভাগ করেছিলেন। আমরা জাস্ট হচ্ছে লিককের নামটা মনে রাখবো। আধুনিক সরকারের রাষ্ট্রমুখ্য, যেখানে ব্যক্তি গৌণ, এটা কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? তোমরা জানো রাষ্ট্রমুখ্য, এখানে রাষ্ট্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোন ধরনের সরকারের বা কোন ধরনের সরকার ব্যবস্থার শ্রেণী বিভাগ এটা? তোমরা একটু কনফিউশন হবে তোমাদের দু একটা জায়গায়, সেটা হচ্ছে কি এই জায়গাটাতে তোমাদের কনফিউশন হবে, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক। কারণ সমাজতান্ত্রিক রাষ্ট্রেও কিন্তু রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। এখানে ব্যক্তিকে গৌণ হিসেবে দেখা হয়। হ্যাঁ, দুইটার মধ্যেই কিন্তু একটু কনফিউশন তৈরি হইতে পারে। তবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে তোমরা বলো যেখানে রাষ্ট্র কোনটাকে গুরুত্ব দেয়, ব্যক্তিকে গুরুত্ব না দিয়ে, আর ব্যক্তিকে গুরুত্ব দেয় রাষ্ট্রকে না দিয়ে, সেটা কোনটা? যখন ব্যক্তিকে গুরুত্ব দিবে, ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিবে, তখন মনে করতে হবে সেটা গণতান্ত্রিক। বুঝতে পারছো কিনা? আবার বলছি, যখন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ যেটাকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং অন্যদিকে আরেকটা কি ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিবে, তখন সেটা হচ্ছে কি গণতান্ত্রিক। তার মানে এখানে ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে না, এখানে ব্যক্তি হচ্ছে তোমার গৌণ, রাষ্ট্র হচ্ছে মুখ্য। তাহলে এখানে অবশ্যই উত্তর কোনটা হবে? সমাজতান্ত্রিকের ক্ষেত্রে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়, তবে সেটা সমাজ হিসেবে, রাষ্ট্রের ব্যক্তি হিসেবে, ঠিক আছে। তবে আমরা উত্তর পেলাম কি একনায়কতন্ত্র। অলরেডি তোমরা অনেকে উত্তর করেছো, যার মধ্যে মায়ের পাগল ছেলে, আচ্ছা মায়ের পাগল ছেলে, আচ্ছা। এরপরে আছে শাহরিয়ার নাসিব, উত্তর হয়েছে। ইয়াসমিন হক ইস্যু, উত্তর ভুল হয়েছে। মুশফিকা খান, উত্তর সঠিক হয়েছে। আজিজুল ইসলাম রনি, উত্তর সঠিক হয়েছে। সৌরদ হাসান, উত্তর সঠিক হয়েছে। তোমাদের অনেকেরই সঠিক উত্তর হচ্ছে, বাট অনেকেরই ভুল হচ্ছে। তো তোমাদেরকে আবার একটু আমি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে তোমরা এই ক্লাস চলাকালীন সময়ের জন্য নিজেদের টাইমলাইনে একটু রাখো, জাস্ট শেয়ার করে রাখো। তোমরা যখন ক্লাস শেষ হবে দেন তোমরা ডিলিট করে দিতে পারবা, ঠিক আছে। তোমরা ক্লাস শেষ হলে নিজের টাইমলাইনে গিয়ে জাস্ট ডিলিট করে দিবে, দ্যাটস ইট, হয়ে যাবে, ওকে। যেহেতু আমরা ক্লাস নিচ্ছি তোমাদের জন্যই, তোমাদের প্রয়োজন থেকে, তো তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।
তো অধ্যাদেশ জারি করেন কে? প্রশ্ন এটার সাথে সাথে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে অধ্যাদেশ জারি করেন কোন বিভাগ? প্রশ্ন দুই ধরনের থাকতে পারে, এটা হচ্ছে জারি করেন কে আর এটা হচ্ছে জারি করেন কোন বিভাগ। প্রশ্ন দুইটারই উত্তর দাও। ধরো এটা 7 নম্বর হইলে এটা 8 নম্বর, উত্তর দিয়ে দাও, কেমন? তো এখানে অধ্যাদেশ জারি করেন কে আর এটা হচ্ছে অধ্যাদেশ জারি করেন কোন বিভাগ। প্রশ্ন দুইটারই উত্তর তোমাদের জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে তোমরা এখান থেকে একটা নাম্বার তোমাদের হয়তো মিস হয়ে যেতে পারে। আর অধ্যাদেশের ইংরেজি প্রতিশব্দ কি এটাও তোমাদের জানা থাকতে হবে। যদি এটাও তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু তোমরা উত্তরে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। যেমন অধ্যাদেশের ইংরেজি প্রতিশব্দটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স জারি করেন কে? অলরেডি তোমাদের উত্তর শুরু হয়েছে, আমি জানি তোমরা অনেকেই পারবে। 7 নম্বর ডি বলেছে রাষ্ট্রপতি, তার মানে তোমরা জানো যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে। তাহলে রাষ্ট্রপতি কোন বিভাগে থাকে? তাহলে আমরা সরকারের যে 3টি বিভাগ সম্পর্কে জানি, যেখানে শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি থাকে, তার মানে রাষ্ট্রপতি যেই বিভাগে থাকে সেই বিভাগই কি জারি করে? অধ্যাদেশ জারি করে। বুঝতে পারছো? তাহলে কোন বিভাগ অধ্যাদেশ জারি করে? শাসন বিভাগ অধ্যাদেশ জারি করে। কথা বুঝতে পারছো? শাসন বিভাগ অধ্যাদেশ জারি করে। তোমরা একটু লাইভটা তোমাদের বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে মেনশন করতে পারো। উম্মে সালেম দিবা যুক্ত হয়েছে, সুমায়া স্নিগ্ধা যুক্ত হয়েছে, শাসন বিভাগ। বুঝতে পারছো? তাহলে অধ্যাদেশ কে জারি করে? অধ্যাদেশ জারি করে শাসন বিভাগ। অধ্যাদেশ কে জারি করে? অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি। অধ্যাদেশ কোন বিভাগ জারি করে? শাসন বিভাগ জারি করে। আর অধ্যাদেশের ইংরেজি কি? অর্ডিন্যান্স। এটা নিয়ে আর কথা বলছি না, আমি পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। এরপরে এমসিকিউ হচ্ছে কি যে তোমার ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা ক্ষমতা বন্টন কোন দুটো বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন হবে? একটা হচ্ছে আইন এবং কি শাসন বিভাগ। হ্যাঁ, তো সরি এখানে ক্ষমতা বন্টনের বিষয়টা বলছে যে এখানে কেন্দ্রের উপর ভিত্তি করে বলছে আর কি ক্ষমতা বন্টন। হ্যাঁ, যদি হয় যে তোমার ক্ষমতা বন্টনের বিষয়টা, তাহলে সেটা ওই যে তোমার এক কেন্দ্রিক এবং কি যুক্তরাষ্ট্রীয়। তাহলে কেন্দ্র এবং যুক্তরাষ্ট্র ক্ষমতা বন্টনের দিক থেকে, আরেকটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র। যদি এক কেন্দ্রিক হয় এবং আরেক ধরনের সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে? এক কেন্দ্রিক হলে কেন্দ্র কয়টা? একটা মাত্র কেন্দ্র। কয়টা কেন্দ্র? একটা মাত্র কেন্দ্র। সব ক্ষমতা কার হাতে? সংবিধান দ্বারা কেন্দ্রের হাতে। আর যদি যুক্তরাষ্ট্রীয় হয় একাধিক কি থাকবে? একাধিক প্রদেশ থাকবে। একাধিক প্রদেশ থাকবে এবং প্রদেশগুলো প্রত্যেকে আলাদা আলাদা ক্ষমতা প্রাপ্ত হবে। তাহলে কয় ধরনের যে ক্ষমতার ভিত্তিতে বা ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার হচ্ছে দুই ধরনের, দুই ভাগে বিভক্ত। ওকে, এরপরের প্রশ্ন তোমরা অনেকেই উত্তর করছো। দিবা উত্তর করেছে 8 নম্বরে 2 ভাগে, হুমায়ুন আহমেদ রাসেল উত্তর করেছে 2 ভাগে, জাকিয়া সুলতানা উত্তর করেছে। আচ্ছা, এবার প্রশ্নটা আসি, এবার হচ্ছে বহুপদী প্রশ্ন। এখন আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, কেমন? তোমরা সহযোগিতা করলে আমি আজকে অনেকগুলো এমসিকিউ পড়াবো, আর যদি তোমরা সহযোগিতা না করো, তোমরা যদি ক্লাস না করে চলে যাও, দেন আমিও চলে যাব। ওই যে গত ক্লাসের মতো তোমরা ক্লাস না করে চলে গেছো, আমিও আস্তে করে চলে গেছি। বুঝতে পারছো কিনা? কারণ হচ্ছে তোমার আগ্রহ থাকতে হবে এবং আমি যে ডেডিকেশন দিয়ে তোমাকে পড়াচ্ছি সেই ডেডিকেশন দিয়ে তোমাকেও ক্লাসটা করতে হবে। আমি একটা না সেই 6টা থেকে না, অবশ্য 3টা থেকে 5টা পর্যন্ত, এরপর 1 ঘন্টা ব্রেক ছিল, 6টা থেকে শুরু করে আমি অদ্যাবধি ক্লাস নিচ্ছি। তার মানে আমিও ক্লান্ত, তোমরা বুঝতেই পারতেছো। তো তোমাদের ডেডিকেশনও থাকতে হবে, সেটা দেখাতে হবে। 8 নম্বরের পরে 9 নম্বর, যেটা 9 নম্বরে যেই প্রশ্নটা, সেটা হচ্ছে কি যে তোমার সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। তোমাদেরকে যখন আমি সরকার ব্যবস্থা পড়িয়েছি সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা পড়িয়েছি, তবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমি তোমাদেরকে পড়াতে পারি নাই, কারণ তোমরা থিওরির চেয়ে এমসিকিউ পড়ার জন্য আগ্রহী ছিলে, যার কারণে আমি তোমাদেরকে এই ক্লাসটা নিচ্ছি। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। এটা ঠিক আছে, এটা অবশ্যই মিলছে, কারণ আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থা, যেই সরকার ব্যবস্থা আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আর আইন বিভাগের সদস্য কোন বিভাগের সদস্য? আইন বিভাগের সদস্য শাসন বিভাগের সদস্য, আর শাসন বিভাগের সদস্য কোন বিভাগের সদস্য? আইন বিভাগের সদস্য। তার মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা ঠিক আছে। শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। ওকে, শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী। এরপর হচ্ছে কি রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক প্রধান। তার মানে রাষ্ট্রপতি যিনি আছেন, এই যে শাসন বিভাগের যিনি রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি যা ইচ্ছা তা করতে পারে না, রাষ্ট্রপতি মূলত নিয়ম দ্বারা নির্ধারিত। তাহলে এটা কোন ধরনের সরকার? তাহলে উত্তর হবে কি 1 2 3, 1 2 3, 1 আর 2 না, রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক প্রধান। এটা তো সঠিক, এটা তো ভুলের কিছু নাই। রাষ্ট্রপতি যিনি, তিনি নিয়মতান্ত্রিক প্রধান। 1 2 3 তিনোটাই হবে। উত্তর কয়টাই হবে? তিনোটাই হবে। ঠিক আছে, রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক প্রধান, নিজের কোনটি সঠিক? এটা হচ্ছে 1 2 3 তিনোটাই হবে। ঠিক আছে, 1 2 3 তিনোটাই হবে। কেমন? 1 2 3 তিনোটাই হবে। তোমরা অনেকেই ভুল উত্তর করেছো। এইবারে কেন ভুল উত্তর হয়েছে বলো?
এইবারে কেন ভুল উত্তর হয়েছে এটার পেছনে কারণ হচ্ছে তোমরা সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য পড়ো নাই, পড়লেও মনোযোগ দিয়ে পড়ো না। আমি তোমাদেরকে দেখাবো, এখনই আমি তোমাদেরকে দেখাই যে আসলে রাষ্ট্রপতি শাসিত সংসদীয় সরকার ব্যবস্থা যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, তোমাদেরকে সে সময় আমি বৈশিষ্ট্য তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। যে দেখো এই যে এখানে আছে, আমার কাছে সব স্লাইড আছে, প্রায় 150 থেকে 200 স্লাইড মনে হয় এখানে আছে। তো এইগুলো আমি তোমাদের এই যে সংসদীয় সরকার ব্যবস্থা আমি তোমাদেরকে যখন পড়িয়েছি, যে তোমার বৈশিষ্ট্য তোমাদেরকে কিন্তু পড়িয়েছি। দেখো এই যে দেখো নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক কি, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। তারপরে এখানে আছে কি যে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে সম্পর্ক আছে না, এবং আরেকটা হচ্ছে কি যে তোমার নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এবং তোমার আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক, আর বাকি বিষয়গুলো সম্পর্কে এখানে আছে। তো তোমরা নিশ্চয়ই এখন বুঝতেই পারতেছো যে আগে কেন থিওরিগুলো পড়া দরকার, কারণ তুমি যদি প্রশ্নের উত্তর করতে চাও তাহলে তোমাকে যে অবশ্যই থিওরি ভালো করে পড়তে হবে। দুইটি বিভাগের মধ্যে ভালো সম্পর্ক থাকবে এবং দুইটি আইন বিভাগ শাসন বিভাগের নিকট দায়ী, শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকবে, রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হবে। তার মানে উত্তর কয়টা? উত্তর 3টা। যারা ভুল করেছো তোমাদেরকে ভালো করে এই সরকার ব্যবস্থা সম্পর্কে তোমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, ঠিক আছে? এরপরে তোমরা তো আবার মনে করো যে হুদায় পড়াচ্ছি বা সেরকম কিছু তোমাদের মনে হয় অনেকের মনে হয়, ঠিক আছে? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। যখন আমি তোমাদেরকে ডেমোক্রেসি পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে গণতন্ত্র সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সহজ যেই সংজ্ঞাটা যিনি দিয়েছেন তিনি আর কেউ নয়, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট কে? এটা তো পারার কথা। কোন নিয়ম? নিয়মতান্ত্রিক প্রধান মানে, নিয়মতান্ত্রিক প্রধান মানে নিয়মের মধ্যে আবদ্ধ। রাষ্ট্রপতির বিষয়ে সংবিধানের মধ্যে বলা আছে যে রাষ্ট্রপতি এই কাজগুলো করতে পারবে, রাষ্ট্রপতি কি কি কাজ করবে সেটা সংবিধানের মধ্যে লেখা আছে, রাষ্ট্রপতি এর বাইরে অন্য কোনো কাজ করতে পারে না। এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। ওকে ওকে 10 নম্বরে বলছে গ, তোমরা এটা সবাই পারবে, আব্রাহাম লিঙ্কন। ভেরি গুড, এটা পারার কথা, এবং এটা না পারা মানেই হচ্ছে তোমার পৌরনীতি পড়ার কিছুই হয়নি, ঠিক আছে? কয়টি নীতির ভিত্তিতে এরিস্টটল? আমরা সবাই এটা জানি, 2টি নীতির ভিত্তিতে। একটা হচ্ছে সংখ্যা নীতি আর একটা হচ্ছে কি লক্ষ্য উদ্দেশ্য নীতি। তাহলে কয়টা নীতি? 2টা নীতি, একটা হচ্ছে সংখ্যা নীতি আর একটা হচ্ছে কি লক্ষ্য বা উদ্দেশ্য নীতি, ঠিক আছে? লক্ষ্য উদ্দেশ্য নীতি। তাহলে এই যে 2টা নীতি, এই 2টা নীতির উপর ভিত্তি করে সরকারকে ভাগ করেছে। সংখ্যা নীতিকে আবার 3 ভাগে ভাগ করেছে, একজনের, কয়েকজনের, বহুজনের। লক্ষ্য উদ্দেশ্য নীতিকে একটাকে স্বাভাবিক আর একটাকে বিকৃত বলেছে। ওকে, তাহলে উত্তর কি হবে? 2টি নীতির ভিত্তিতে। এরপরে এই 11 নম্বর যে ভুল বলতেছো, এই শ্রীকান্ত তুমি পড়ো নাই, হ্যাঁ? তোমার এটা প্রথমেই আছে। যদি ক্লাস মানে এই যে সাধারণ এগুলো যদি না পারো তাহলে তোমাকে বলবো তুমি আর একটু ভালো করে পড়ো, পরিণতিটাকে একটু গুরুত্ব দাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন আসবে। কোন প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা আমি দেখাবো যদি তোমরা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে থাকো। এবং আজকে এখানে সবচেয়ে বেশি তোমাদের কয়টা ভুল হচ্ছে এটা একটু মনে রাখবা, কয়টা পড়াইছে কয়টা ভুল হচ্ছে। পার্সেন্টেজ হিসাব যাতে করতে পারো যে 10টার মধ্যে যদি 2টা ভুল হয় তার মানে 20% তুমি নাম্বার পাচ্ছ না, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? এরপরে যাই আমরা 12 নম্বর, সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? তার মানে সহনশীলতা, সহমর্মিতা, এরপরে পরমত সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, সব কিছুই হচ্ছে সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতিশীল মনোভাব। হ্যাঁ, এই বিষয়গুলোই হচ্ছে তোমার কোন ধরনের রাষ্ট্রের বৈশিষ্ট্য? এটা কি রাজতন্ত্রের? রাজতন্ত্রের মধ্যে তো সহনশীলতা নাই, রাজা যেটা বলবে সেটাই চূড়ান্ত। এরপরে সমাজতন্ত্রের মধ্যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত, জনগণের কোনো মতামত গ্রহণ করা হবে না। পুঁজিবাদী রাষ্ট্রের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে গ্রহণ করলেও সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই হচ্ছে সহনশীলতা নাগরিকদের অন্যতম গুণ। তাহলে আমরা মনে রাখবো গণতন্ত্র বা ডেমোক্রেসি। ওকে, অলরেডি যারা উত্তর করেছো তাদের মধ্যে দেখতেছি জামিলা নিভা বলেছে, ভুল উত্তর দিয়েছে নিভা, এবং হচ্ছে রেশমি উত্তর করেছে, সঠিক উত্তর হয়েছে। এবং হচ্ছে রেশমি তুমি আমাদের কোন বেসের জন্য ছিলা, এখন কোন বেসে আসো বা আছো কিনা? শহীদা আক্তার সনি, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে কেন? শাহেদা মেশক এবং সাইয়েদ মেশক উত্তর হয়েছে। আচ্ছা, জিশান উত্তর হয়েছে, জাকিয়া উত্তর হয়েছে, সাদেক হোসাইন চাহিল উত্তর হয়েছে, রানা উত্তর ভুল হয়েছে। আচ্ছা, এরপরে এই ভুল হইলে আবার কমেন্ট ডিলিট করে দাও, তোমাদের এই একটা সমস্যা, ভুল হইলে আবার কমেন্ট। আচ্ছা, আমার মেহনাজ মাহি, আচ্ছা
মেহনাজ মাহি উত্তর, তোমার কমেন্টস আমার চোখে পড়ে নাই, এই মাত্র পড়লো। আফরিনা কবির সারা, আচ্ছা ওকে, উত্তর হয়েছে। মুশফিকা খান, উত্তর হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে কি, আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান এই নীতিতে প্রতিষ্ঠিত সরকার কোনটা? এটা তোমরা নিশ্চয়ই পারবে, যে যেই সরকার ব্যবস্থা আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা একত্রীকরণের মাধ্যমে, মানে দুইটা বিভাগ একটার সাথে আরেকটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, ক্ষমতা একত্রীকরণের মাধ্যমে এই ধরনের যেই ধরনের সরকার গড়ে ওঠে সেটা হচ্ছে সংসদীয় সরকার। নিশ্চয়ই তোমরা এটা পারার কথা, আমি এই জন্য তোমাদের এটা বেশি সময় নষ্ট করতেছি না, তোমরা পারবে এটা। ওকে, এরপরের প্রশ্নে যাই আমরা, সেটা হচ্ছে কি, এক জাতি এক দেশ এক দল এক নেতা কোন সরকারের আদর্শ? এটাও তোমরা পারবে। এটা হিটলারি বা হচ্ছে মুসোলিনি বা ফ্রাঙ্কুর যে আইডিওলজি, সেই আইডিওলজি অনুযায়ী একনায়কের রাষ্ট্র। বর্তমানে একটা একনায়কতন্ত্র চলছে এমন একটা রাষ্ট্রের উদাহরণ বলো তো। বর্তমানে একনায়কতন্ত্র চলছে এমন একটা রাষ্ট্রের নাম বলো। রেশমি, আমি গোল্ডেন রিপিট বেসের স্টুডেন্ট, এই আইডিতে শুধু ক্লাস করার জন্য খুলছি, আগেরটা তেমন চালাই না, ফ্রেন্ড সার্কেল আছে তাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। রেশমি শুধু ক্লাস করার জন্য এই আইডিটা খুলেছে, এটা একটা ভালো বুদ্ধি, যাতে অন্য কোনো আইডি, যাতে তোমার ব্যক্তিগত আইডি যাতে এখানে ইউজ না হয় আর কি। যাই হোক, একাধিক আইডি খোলাটাকে আমি আবার প্রেফার করি না। উত্তর কোরিয়ার কথা বলেছে সিন কিউবা। জাহিদুল ইসলাম শিফাত, তুমি যেটা বলেছো এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র বাবু, এটা একনায়কতান্ত্রিক না। একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের একটা বর্তমান উদাহরণ হচ্ছে উত্তর কোরিয়া, ঠিক আছে? উত্তর কোরিয়া তোমরা নিশ্চয়ই অনেকে উত্তর করেছো, যেমন জিশান আহমেদ উত্তর করেছে, মুশফিকা উত্তর করেছে। গণতান্ত্রিক, এটা গণতান্ত্রিক হবে কেন? হ্যাঁ, 14 নম্বর গণতান্ত্রিক হবে, 14 নম্বর হবে কি, এই যে দেখো একনায়কতান্ত্রিক, কি একনায়কতান্ত্রিক। ওকে, সাউথ কোরিয়া, সাউথ না বাবু, নর্থ কোরিয়া, নর্থ, উত্তর কোরিয়া। সাউথ আর নর্থের মধ্যে পার্থক্য আছে তো। সাউথ কোরিয়া একটা পুঁজিবাদী রাষ্ট্র। ওকে, এরপরে সরকারের অঙ্গসমূহ কয়টা? এটা না পারলে তোমাদের কি বলবো? হ্যাঁ, এটা যদি না পারো তাহলে তোমাদেরকে বলবো, হ্যাঁ কি বলবো, তোমাদের প্রত্যেকের মা দুইটা। শরীফুল ইসলাম, ইকোনমিক ইউনিট ফার্স্ট ক্লাসগুলো দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দিব। আমি কি ইকোনমিক্স পড়াচ্ছি? শরীফুল ইসলাম, আমি সিভিক্স পড়াচ্ছি, তুমি আমাকে সিভিক্সের বিষয়ে বলো, কেমন? 15 নম্বরে কয়টি রাষ্ট্রের সরকারের অঙ্গ কয়টি? এই যে সরকারের অঙ্গ নাকি 5টি। আচ্ছা, একজনে বলছে 4টি, জিশান আহমেদ বলতেছে 4টি। 15 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে 3 3 3 3। আচ্ছা, আশামণি 3। আচ্ছা, ইয়াসমিন হক ইস্যু উত্তর করেছে মা দুইটা, মানে তোমার মা দুইটা আর কি। হ্যাঁ, মা দুইটা হওয়ার সম্ভাবনা আছে। একটা বাচ্চা কি দুইটা মা প্রসব করতে পারে না তো। একটা সন্তানকে দুইটা মা জন্ম দিতে পারে না, তো সুতরাং মা দুইটা, এটা একটা অপ্রাসঙ্গিক কথা। ওকে, এটা আমি বললাম আর কি। সরকারের অঙ্গ বলতে এখানে বিভাগকে বোঝাচ্ছে। সরকারের বিভাগ হচ্ছে 3টি। কি? আইন, শাসন এবং বিচার। আর বাকিটা লিখতে হচ্ছে না, তোমরা বুঝেই গেছো। পরবর্তী টপিকে যে পরবর্তীটাতে যায়, সেটা হচ্ছে কি, যে এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি? এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসবে। সর্বোত্তম সরকার কোনটি? আমি জানি এখানে অনেক স্টুডেন্ট ভুল করবে এটাতে। এরিস্টটলের মতে অনেক স্টুডেন্ট এটা ভুল করবে, আমি জানি, কারণ হচ্ছে তারা পড়ার সময় পড়ে, বাট হচ্ছে মনে রাখার সময় ভুলে যায়। ঠিক আছে, পড়ার সময় পড়ে কিন্তু মনে রাখার সময় কি ভুলে যায়। ওকে, ভুলে যাওয়াটা স্বাভাবিক। তুমি যদি সব পারো তাহলে ক্লাস করার দরকার নাই। তোমার ক্লাস করার দরকার নাই। পলিটি, আচ্ছা পলিটি বলেছে ফাহিম ফাহাদ। 16 নম্বর কি অভিজাততন্ত্র হবে বাবু? ফাহিম, তুমি মাত্র ক্লাস করেছো আমার। শাকাওয়াত অভিজাততন্ত্র বলতেছে। কেন অভিজাততন্ত্র কেন হবে? এরিস্টটলের মতে সবচেয়ে সর্বোত্তম সরকার হচ্ছে পলিটি, আর সবচেয়ে নিকৃষ্টতম সরকার হচ্ছে গণতন্ত্র। বুঝতে পারছো? সবচেয়ে খারাপ সরকার বলছে কোনটা? গণতন্ত্র। বুঝছো স্যার? অধ্যাদেশ জারি কি? অধ্যাদেশ জারি মানে হচ্ছে রাষ্ট্রপতির ঘোষণা। রাষ্ট্রপতি যে আইনগুলো করে ঘোষণা দেয় সেটাই হচ্ছে অধ্যাদেশ, অর্ডিন্যান্স। মরিয়ম, গণতন্ত্র হবে না? হ্যাঁ, মা দুইটা, মা শাশুড়ি। নবীন, সবার মা দুইটাই হয়? আচ্ছা, মা দুইটাই হয়। উম্মে সালিম বলতেছে, আচ্ছা উম্মে সালিম কেয়ার সাথে একমত প্রকাশ করছে। তোমাদের আগে বিয়ে হোক, আমি দেখবো কেমন মা দুইটা হয়।
ফাহিম ফাহাদ স্যার অনেক আগে থেকেই করতেছি, আপনি কমেন্টস পড়তেছেন না। আচ্ছা ঠিক আছে, পড়ে দিলাম। ফামু যুক্ত হয়েছে, ফাহিমা ফামু। আচ্ছা মরিয়ম, মরিয়ম কি কান্না করতেছে, কোনো ব্যাপার কি বাবু? আচ্ছা সর্বোত্তম সরকার, আমরা তাহলে দ্রুত আগে পলিটি। এরপরে হচ্ছে কি আছে, গণতন্ত্র প্রধানত কয় প্রকার? আমরা জানি গণতন্ত্র ইংরেজিতে বলে ডেমোক্রেসি। ডেমোক্রেসি আসছে মূলত গ্রিক শব্দ ড্যামুস এবং ক্রাটোস থেকে। এই যে দেখো ড্যামুস এবং কি, ড্যামুস এবং ক্রাটুস বা ক্রাটিয়া, ক্রাটুস বা ক্রাঠিয়া, এই দুইটা জনগণ। হ্যাঁ, ডেমোস অর্থ কি জনগণ, আর ক্রাটুস বা ক্রাটিয়া এই দুটাই কিন্তু কি শব্দ? গ্রিক শব্দ। কারণ এই গ্রিক সভ্যতার মধ্যে, বিশেষ করে গ্রিক সভ্যতার যে অ্যাথেন্স, সেই অ্যাথেন্সের মধ্যেই কিন্তু তোমার অ্যাথেন্সের মধ্যেই প্রত্যক্ষ গণতন্ত্রের জন্ম হয়েছিল। তাহলে ক্রাটিয়া মানে হচ্ছে কি শাসন ক্ষমতা, তাহলে গণতন্ত্রের মানে হচ্ছে জনগণের শাসন ক্ষমতাকে নির্দেশ করে। এই গণতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। এই প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় জন্ম লাভ করেছে? সেটা হচ্ছে অ্যাথেন্সে। আর আরেকটা গণতন্ত্র হচ্ছে কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আর বর্তমানে এই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকাশ হয়েছে আধুনিক রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ইউএসএ এবং ইউকে, এই দেশগুলোতে বিশেষ করে তোমার প্রাথমিকভাবে চর্চা শুরু হয়েছে। গণতন্ত্রের প্রধানত তাহলে দুই প্রকার। এরপরের বিষয়টাতে যাই, সেটা হচ্ছে কি যে গ্রিক শব্দ ডেমোস শব্দের অর্থ কি, একটু আগেই কিন্তু আমি লিখছি, তারপরেও দেখবে যে কয়েকজন ভুল করতেছে। বলো। হ্যাঁ, এটা ভালো লাগতেছে যে তোমাদের 60 জন স্টুডেন্ট ছিলে, তোমরা প্রথম থেকেই ছিলে, এখনো আছো, এটা খুবই ভালো লাগতেছে। ওকে, সাদেক হুসাইন সাহিল বলেছে 17 ক। 18 নম্বর কি হবে বলো বাবু? 18 নম্বর কি হবে? 18 নম্বর 18 নম্বর কি হবে? 18 নম্বর কি হবে? 18 নম্বর কি হবে? 18 নম্বর ক বলেছে আজিজুল, আশামণি জনগণ বলেছে, হুমায়ুন মাহমুদ রাসেল ওকে ক জনগণ, শ্রীকান্ত হৃদয় জনগণ। আচ্ছা ফাহিমা জনগণ, ইয়াসমিন জনগণ, জাকিয়া সুলতানা জনগণ, মাহি জনগণ, আলফি জনগণ, তার মানে হচ্ছে সবাই জনগণ, আমিও জনগণ। ঠিক আছে, তাহলে উত্তরও জনগণ। এরপরের প্রশ্নে যাই, সরকারের প্রধান লক্ষ্য কি? সরকারের প্রধান লক্ষ্য কি, এটা কিন্তু তোমাদের একটু চিন্তা করে উত্তর দিতে হবে। ঠিক আছে, তো বর্তমান বেশিরভাগ বর্তমান রাষ্ট্রগুলো কেমন? বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে তোমার রাষ্ট্রগুলো পরোক্ষ গণতন্ত্রের। হ্যাঁ, রাষ্ট্রগুলো কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। হ্যাঁ, বর্তমান রাষ্ট্রগুলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের, হ্যাঁ গণতন্ত্রের জনকল্যাণকামী রাষ্ট্র। হ্যাঁ, পরোক্ষ গণতন্ত্রের কি ধরনের রাষ্ট্র? জনকল্যাণকামী। তার মানে কি যে বর্তমান রাষ্ট্রগুলোর অন্যতম সরকারের প্রধান লক্ষ্য থাকে জনকল্যাণ করা। তাহলে বর্তমান রাষ্ট্রগুলো জনকল্যাণকামী, তার মানে বুঝতেই পারতেছো জনকল্যাণ করা। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছ, যেমন ধরো জনকল্যাণ নিশ্চিত করা, জনকল্যাণ সুনিশ্চিত করা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চমৎকার, তোমরা এত সুন্দর উত্তর দিবে। স্যার আমার প্রশ্নটার উত্তর দেন। অধ্যাদেশ জানি কি? অধ্যাদেশ বললাম তো রাষ্ট্রপতি, তোমার উত্তরটা তো আমি অলরেডি 2 বার দিলাম। অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করে, এবং অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতির যে প্রণীত যে ঘোষণা বা যে আদেশ, সেটাই বোঝায়। অর্থাৎ তিনি যদি কোনো একটা আইন করে, সেটা যদি ঘোষণা দেন, তাহলে সেটা হচ্ছে অধ্যাদেশ, ইংরেজি সেটাকে অর্ডিন্যান্স বলে। ঠিক আছে, খ হবে ভাইয়া, উম্মে কুলসুম। ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে এখানে জনশাসন সুনিশ্চিত করা, জনকল্যাণ সুনিশ্চিত করা। এরপর আসে গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন কি? প্রয়োজন মানে গণতন্ত্র সফল করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে কি নাগরিকদের সুশিক্ষা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, রাজনৈতিক সহনশীলতা সৃষ্টি করা। উত্তর কি হবে বলতো? এই তিনটার মধ্যে উত্তর কি হবে? উত্তর কি হবে? সুরাত। উত্তর হবে কোনটা হবে? সুরাত হাসান। ওকে, আমিনুল ইসলাম নাবিল, সুন্দর নাম। এবং হচ্ছে মিশক। ওকে, তোমাদের অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আশামণি 20-এর ঘ, তার মানে উত্তর হয়েছে। আশামণির উত্তর হয়েছে 20-এর ঘ, অর্থাৎ হচ্ছে এখানে তিনটাই হবে। সুশিক্ষিত নাগরিক তৈরি করা, কারণ সুশিক্ষিত নাগরিক না হলে গণতন্ত্র বুঝবে না। আইনের শাসন নিশ্চিত করতে হবে, নয়তো গণতন্ত্র সফল করা যাবে না। মানুষেরা মারামারি খুনাখুনি দিবে, এখন যেভাবে চলতেছে। রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করতে হবে। ওকে, এরপরে আসি 21 নম্বর। বর্তমান রাষ্ট্রগুলোর অধিকাংশের প্রকৃতি কি? বর্তমান রাষ্ট্রগুলোর অধিকাংশ প্রকৃতি হচ্ছে কেমন?
এটা কি সমাজতান্ত্রিক, এটা কি পুঁজিবাদী, নাকি কল্যাণমূলক, কোনটা? উত্তর কি হবে? উত্তরের অপশন কি আছে দেখো, অপশন কিন্তু একটা হবে না, শুধু একটা হবে না, তার মানে দুইটা বা তিনটা হতে পারে, দুইটা বা তিনটা হতে পারে। 21 নম্বর প্রশ্নটা দ্রুত উত্তর করো, দ্রুত দ্রুত সবাই সবাই কমেন্টস করো, দেখি তোমরা পারো কিনা। যেমন সূরাত সাইন 4:20-4 বলেছে, আচ্ছা 21 আশামণি 21-এর ঘ বলেছে, কেয়ামণি 2 আর 3 বলেছে, আচ্ছা এরপরে কেয়ামণি 2 আর 3 বলেছে, ইয়াসমিন হক ইস্যু বলেছে গ, আচ্ছা ঠিক আছে, উম্মে জামিলা নিফা বলেছে 21-এর ক, আনিশকা মেহজাবিন খাদিজা। আচ্ছা আমরা জানি যে বর্তমান রাষ্ট্রগুলো, বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে কি, যে তোমরা জানো পুঁজিবাদী মানে হচ্ছে ধনতান্ত্রিক আর কি, পুঁজিবাদী মানে কি ধনতান্ত্রিক। আচ্ছা ধনতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র এখনকার সময়ে বেশি লক্ষ্য করা যায়, যেটাই গণতান্ত্রিক সেখানেই ধনতান্ত্রিক, বুঝতে পারছো কিনা? সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ কি, বর্তমান চীন, হ্যাঁ, তারপরে হচ্ছে কিউবা, হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে ভিয়েতনাম, এরপরে কি নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া। এই রাষ্ট্রগুলো হচ্ছে সমাজতান্ত্রিক। তার মানে বেশিরভাগ রাষ্ট্র কি সমাজতান্ত্রিক? উত্তর হচ্ছে না, এটা ছাড়া বাকি দুইটা উত্তর, এটা ছাড়া বাকি দুইটা উত্তর। তার মানে কেয়ামনিরটা উত্তর হয়েছে এবং উম্মে কুলসুমেরটা উত্তর হয়েছে, আয়ান চৌধুরী অপুরটা উত্তর হয়েছে, সরি আয়ান চৌধুরী অপুরটা উত্তর হয়নি। এবং যারা যারা এটা ভুল করেছো তোমাদের আমি বলবো তোমরা একটু সরকারগুলো সম্পর্কে একটু পড়ো, এই অধ্যায়টা ভালো করে পড়ো, কারণ তোমাদের সিনিয়র যারা আছে এইবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 24 সালের যারা পরীক্ষার্থী আছে, এই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুইটা প্রশ্ন আসছে, দুইটা প্রশ্নই কিন্তু এখান থেকেই আসছে, এখানেই আছে প্রশ্ন দুইটা। পড়তে পড়তে আমরা সেই দিকে যাব, আজকে না পারলে নেক্সট ক্লাসে হইলেও আমরা সেই বিষয়গুলো পড়বো, ঠিক আছে? এরপরে প্রশ্ন এইবারে হচ্ছে উদ্দীপকওয়ালা প্রশ্ন। দেখো উদ্দীপক পরে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। রিফাতের দেশে প্রচার মাধ্যমগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাহলে রিফাতের দেশে নিউজ পেপারগুলো কি করতে পারে না, দূর কমেন্ট করবো না। আচ্ছা তুমি না করলে চলে যাও, তোমাকে আমি ব্লক করে দিব এখন ধরে, হ্যাঁ ডিরেক্ট ব্লক করে দিব, হ্যাঁ তোমার কমেন্ট করার দরকার নেই, তোমাকে আমি সাসপেন্ড করে দিলাম কিছুক্ষণের জন্য। ওকে, এরপরে দেখো যে তোমার রিফাতের দেশে প্রচার মাধ্যমগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাহলে দেখো রিফাতের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত, তার মানে সংবাদ মাধ্যম যেগুলো আছে, হ্যাঁ সংবাদ মাধ্যম আমি সপ্তম অধ্যায়ে পড়াচ্ছি। আমরা কি ফাও নাই নাহি ভাইয়া, আচ্ছা তুমি ফাও না, হ্যাঁ তুমি ফাও না, এবং তোমার ফাও না কেন মনে হয়েছে, তুমি কি ফাও? আমি বলছি তুমি ফাও, হ্যাঁ। এই যে কমেন্ট সেকশনে আসি, দূর মুর এইসব কি, এগুলো কোন ধরনের ভাষা? হ্যাঁ দূর কমেন্টই করবো না, দূর কমেন্টই করবো, কি বলতাম তোমাদের। আর উদ্দীপক পরে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। রিফাতের দেশে প্রচার মাধ্যমগুলো সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকে। তো আমরা যেটা জানি, আমরা জানি যে গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যমগুলো কোনো নিয়ন্ত্রণে থাকে না, সংবাদ মাধ্যমগুলো থাকে কি স্বাধীন। তো যেটা গণতন্ত্রের বিপরীত সেটাতে সংবাদ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে রিফাতের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? হ্যাঁ রিফাতের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত বলো তো? রিফাতের দেশে যে সরকার ব্যবস্থা প্রচলিত সেটা হচ্ছে কি বলো, তোমরা কমেন্ট সেকশনে জানাও। মুশফিকা বলছে খ হবে স্যার। আচ্ছা একনায়কতান্ত্রিক, খ মানে মনে হইতেছে। আচ্ছা তার মানে দেখো একনায়কতান্ত্রিক ব্যবস্থা এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে একনায়ক তার ইচ্ছা অনুযায়ী সংবাদ মাধ্যম নির্বাচিত করে এবং সেই সংবাদ মাধ্যমেই একমাত্র নিউজ প্রচার করতে পারে, অন্য কোনো সংবাদ মাধ্যম নিউজ প্রচার করতে পারে না। এটাই হচ্ছে একনায়কতন্ত্র। ওকে, এরপরে প্রশ্নে যায় আমরা, সেটা হচ্ছে কি রিফাতের দেশে উদ্দীপক ঠিক একই, তার মানে রিফাতের দেশটা ছিল একনায়কতান্ত্রিক। উক্ত শাসন ব্যবস্থার বিপরীত শাসন ব্যবস্থা গুণ হলো, মানে এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা কতটা টেকনিক্যাল দেখো। উক্ত শাসন ব্যবস্থা মানে উক্ত শাসন ব্যবস্থা বলতে কোনটাকে বলছে? একনায়কতান্ত্রিক। তাহলে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, দেখো একনায়কতান্ত্রিক, তোমরা যদি ভালো করে প্রশ্নটা না পড়ো তাহলে কিন্তু সহজে উত্তর করতে পারবে না। যেমন ধরো একনায়কতান্ত্রিক বিপরীত শাসন ব্যবস্থা, তার মানে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীত শাসন ব্যবস্থার গুণ, তার মানে গণতন্ত্রের গুণ। গণতন্ত্রের গুণ হচ্ছে গণসম্মতি ভিত্তিক দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, এটা না, আর এটা হচ্ছে কি দায়িত্বশীল। তাহলে উত্তর কি হবে? তার মানে দ্রুত উন্নয়ন করা যায় না, গণতন্ত্রে দ্রুত উন্নয়ন করা যায় না, কারণ নির্বাচনের ব্যাপার আছে, নির্বাচন আয়োজন করতে অনেক টাকার দরকার। তো এই জন্য গণতান্ত্রিক দেশগুলোতে সহজে দ্রুত উন্নয়ন করা সম্ভব হয় না। ঠিক আছে, স্যারের যে রাগ, কমেন্ট করতে ভয় লাগে, কেন ভয় লাগবে? কমেন্ট এমন কমেন্ট করো যেগুলো মানে
বলে না সমাজের মধ্যেও যেই কথাগুলোকে বাসে, হ্যাঁ, যেমন ধরো এমনভাবে তুমি একটা কমেন্টস করছো যে মনে হচ্ছে যে আমি তোমার সেই ছোটোবেলার ল্যাংটাকালের বন্ধু, হ্যাঁ, তো আমি তো তোমাকে রিয়্যাক্ট করবই, তো তোমাকে তো ল্যাংটাকালের বন্ধুর মতো আচরণ করার জন্য আমি আর ক্লাস নিচ্ছি না, তাই না? তো তোমার একটা অবস্থান, আমার একটা অবস্থান, দুইজনের অবস্থান বিবেচনা করেই আমাকে সেই কথাগুলো বলতে হবে। আমি তোমাকে এমন কথা বলতে পারবো না যেটাতে তোমার ব্যক্তিত্বে লাগে, হ্যাঁ। আবার তুমি আবার এমন কথা এখানে কমেন্ট সেকশনে বলতে পারবে না। গণতান্ত্রিক দেশ, ফেসবুক এতটাই গণতান্ত্রিক যে তুমি যে কোনো জায়গায় কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো সেই গণতান্ত্রিকতার চর্চা করতে গিয়ে তুমি আরেকজনকে অসম্মান করতেছো কিনা, একটা পরিবেশ নষ্ট করতেছো কিনা। যেমন অনেক শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছে, অত্যন্ত নম্র, ভদ্র এবং খুবই আন্তরিক এবং খুবই মানে তারা কি বলবো, সময়কে প্রপার ইউটিলাইজ করে পড়ার জন্য আগ্রহ নিয়ে ক্লাসটা করতেছে। কিন্তু তুমি যদি এই পরিবেশটা নষ্ট করো, এই যে তোমাকে নিয়ে আরেকজনকে নিয়ে যে 2 মিনিট কথা বলতে হচ্ছে, এতে করে কি হচ্ছে? এতে করে যেই ছাত্রটা ভালো এবং পড়ার জন্যই আসছে প্রকৃত অর্থে, উল্টাপাল্টা কমেন্ট করার জন্য আসে নাই বা আমাকে দেখার জন্য আসে নাই, সেই ছাত্র কিন্তু এতে করে হ্যাম্পার হচ্ছে, সে বিরক্ত হচ্ছে। আমি সেই ছাত্রকে পড়ানোর জন্য আসছি যেই ছাত্রটা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। কথা বুঝতে পারছো? এখানে দেখো এরপরে যেটা যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি, এখানে উত্তরটা কি হবে? তার মানে উত্তর হচ্ছে গণসম্মতি ভিত্তিক এবং দায়িত্বশীল। কারণ গণতন্ত্রের মধ্যে দায়িত্বশীলভাবে আচরণ না করলে 5 বছর পরে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না গণতন্ত্রের মধ্যে, ঠিক আছে? ওকে, এরপরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে কি, যে তোমার উদ্দীপকটা পড়ো এবার। উদ্দীপক বলছে কি, রাজুর দেশটি গণতান্ত্রিক। ওকে ফাইন। সেখানে সংবিধানের প্রাধান্য রয়েছে ভোটের মাধ্যমে 2টি সরকার গঠিত। আচ্ছা, 2টি সরকার বলছে, তার মানে একটা দেশে কি 2টি সরকার হয়? বা একটা দেশে 2টি সরকার কখন হয়? যখন একটা সরকার কেন্দ্রের আর একটা সরকার কি প্রদেশের। তাহলে কয়টা? একটা কেন্দ্রের আর একটা কি, আর একটা হচ্ছে প্রদেশের। তখন 2টি সরকার, এটা একটা সরকার, এটা কি আরেকটা সরকার। তাহলে কখন 2টা সরকার হবে? হ্যাঁ, দিয়ে দেওয়া যাবে না। মুশফিকা খান বলছে যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো গ্রুপে দিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, গ্রুপে দেওয়া যাবে, সময় নষ্ট হচ্ছে ওদের জন্য। হ্যাঁ একদমই তাই। সুনাম শুনতে ভালোই লাগে। আচ্ছা, উম্মে কুলসুম, আসলেই স্যার। আচ্ছা ওকে, তা তোর মানে তোমরা বুঝতে পারছো, রিয়েলাইজ করতে পারছো যে মানুষ বলে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি সেটাই বিশ্বাস করি, আমি সেটাই মনে করি। ওকে, এটা দেখো 24 নম্বরে তাহলে কি হবে সেটা? তার মানে কি, একটা কেন্দ্র এবং একটা একাধিক প্রদেশ যে রাষ্ট্রে থাকে সেটাকে বলে যুক্তরাষ্ট্র। তার মানে তোমরা অনেকেই পেরেছো। তাহলে যারা পেরেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তার মানে তোমাদের এই সরকার সম্পর্কে একটা ধারণা আছে, যদিও আমি এই সরকার সম্পর্কে তোমাদেরকে পড়াই নাই, তার মানে তোমরা নিজেরাই সেটা পড়েছো। ওকে, শাহাদাত আহমেদ ঘ বলেছো, ইটু ঘ বলেছে এবং শ্রীকান্ত যুক্তরাষ্ট্র বলেছে, চমৎকার। উম্মে কুলসুম ঘ হবে শিওর। ওকে, সুমনা ইয়াসমিন ঘ এবং সুমাইয়া উত্তর হয়েছে, আলফি উত্তর হয়েছে, সাদেক উত্তর হয়েছে, সুরাত উত্তর হয়েছে, রেশমি উত্তর হয়েছে, মায়ের পাগল ছেলে উত্তর হয়েছে, আজিজুল উত্তর হয়েছে, নুসরাত মুস্তারি উত্তর হয়েছে এবং উম্মে কুলসুম উত্তর হয়েছে। ওকে, আচ্ছা, তোমরা যারা পেরেছো তোমাদেরকে অভিনন্দন। এরপরেরটাতে যাই আমরা, সেটা হচ্ছে একই উদ্দীপক, তার মানে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকারকে সফল করার জন্য যেটা দরকার, দুষ্পরিবর্তনীয় সংবিধান, লিখিত সংবিধান, হ্যাঁ, অন্যদিকে হচ্ছে কি ভাষা ও সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য দরকার, ভৌগোলিক নৈকট্য দরকার। দেখো, যদি আমরা মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সফল করতে চাই তাহলে এর কোন কোন জিনিসগুলো দরকার তোমাদের মধ্যে দেখি তোমরা পারো কিনা। যারা এই টপিকটা পড়েছো, যুক্তরাষ্ট্রীয় সরকার আমি পড়াই নাই, আমি তোমাদেরকে আবার বলছি, যারা আমাদের পেইড কোর্সে আসো তোমরা কিন্তু এটা পারার কথা। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমাদের পেইড কোর্সের, কয়েকজন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে, যেমন ইতু আছে এবং হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমাদের নুসরাত আছে, এর পাশাপাশি জ্যোতি আছে, জ্যোতি আমাদের পেইড বেসের স্টুডেন্ট। আরও যারা আছো তোমরা একটু বলো যে আসলে জ্যোতি কি পেইড বেসের স্টুডেন্ট? আমি জ্যোতিকে কোথায় দেখছি আমি ভুলে গেছি, আমি কি এখানেই দেখছি নাকি অন্য কোথায়? ফাহিমাও তো আমাদের পেইড বেসের স্টুডেন্ট ছিল খুব সম্ভবত, রেশমিও আছে। তোমরা এটার উত্তর দাও, 25 নম্বরের উত্তর দাও, 25 নম্বরে। আচ্ছা, আমাদের এখানে উম্মে সেলিম আছে, উম্মে সেলিম। আচ্ছা, উত্তর কি হবে? 1 2 3 তিনোটাই হবে নাকি 1 2 হবে? কোনটা হবে উত্তর? অলরেডি আমি দেখতে পাচ্ছি
উম্মে সালিম দিবা উত্তর করেছে, জাকিয়া উত্তর করেছে, সাদেক উত্তর করেছে, আজিজুল উত্তর করেছে এবং মুশফিকা মায়ের পাগল, এর পাশাপাশি আরও যারা রেশমি উত্তর করেছে। তার মানে উত্তর হচ্ছে তিনটাই। তার মানে হচ্ছে যদি আমি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা মানে কি করতে চাই, সফল করতে চাই, তাহলে ভৌগোলিক এলাকাগত দিক থেকে দুইটা অঞ্চলের মধ্যে নৈকট্য থাকতে হবে, ভাষা সংস্কৃতি এবং ধর্মীয় মিল থাকতে হবে, পুরো এলাকায় দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান। যদি সুপরিবর্তনীয় হয় দ্রুত পাল্টিয়ে আবার এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, এই জন্য এ ধরনের সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃত উদাহরণ কোনটি? রাষ্ট্রপতি আছে এমন শাসন ব্যবস্থা প্রকৃত উদাহরণ কোনটা? যেমন আমরা যদি দেখি ইংল্যান্ডের মধ্যে কিন্তু রাজা আছে, হ্যাঁ, মানে রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্রপ্রধান। আচ্ছা, রাষ্ট্রপ্রধান যেখানে থাকে সেটাকে আমরা বলি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে আমরা রাষ্ট্রপ্রধান বলি। আর রাষ্ট্রপতি যেখানে থাকে সেটা হচ্ছে প্রজাতন্ত্র। কি তন্ত্র? প্রজাতন্ত্র। যেখানে রাষ্ট্রপতি থাকবে ধরে নিবে সেটা কি তন্ত্র? প্রজাতন্ত্র। আর যেখানে যে তোমার রাষ্ট্রপতি থাকে না সেখানে কি থাকে? রাজা থাকে। রাজা যেখানে থাকে সেটা কি? রাজতন্ত্র। মনে রাখবা, রাজতন্ত্র। তাহলে যেখানে রাজা থাকে সেখানে রাজতন্ত্র, আর যেখানে রাষ্ট্রপতি থাকে সেটা হচ্ছে প্রজাতন্ত্র। আর যুক্তরাজ্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাজা আছে, আর তাদের একটা যেটা আছে সেটা হচ্ছে ক্যাবিনেট, সেখানে রাষ্ট্রপতি নাই। তার মানে রাষ্ট্রপতি নাই, তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারও তাদেরটা না। ভারতের রাষ্ট্রপতি আছে, বাট সেখানে হচ্ছে সংসদীয়, অর্থাৎ মোদি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না। নিউজিল্যান্ডও কিন্তু সেম, নিউজিল্যান্ড কিন্তু এই যে তোমার রাজাকে মেনে চলে। তার মানে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি ইউএসএ কে পেলাম, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আমরা পেলাম। তাহলে প্রকৃত শাসন। রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান কয়টি? তোমরা নিশ্চয়ই এটা জানো। মৌলিক উপাদান বলতে এখানে রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো আছে সেইগুলোকে বোঝাচ্ছে। রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান হচ্ছে চারটি। এক হচ্ছে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। নির্দিষ্ট ভূখণ্ড এবং এরপরে যেটা দরকার সেটা হচ্ছে কি যে তোমার সরকার এবং সার্বভৌমত্ব। তোমরা বলো তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এটা কিন্তু আমি তোমাদেরকে একবার পড়িয়েছিলাম। এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, মানে যেটা না থাকলে সেটা রাষ্ট্র হবে, মানে রাষ্ট্র হবে না, যেটা থাকা লাগবে এই চারটা উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো? যেমন অলরেডি তোমরা 27 নম্বর উত্তর করতেছো, চারটি রেশমি উত্তর করেছে, ইতু উত্তর করেছে, মুশফিকা উত্তর করেছে, আলফি উত্তর করেছে। আচ্ছা, এখানে বলো এখানে কোনগুলো বলো তো? এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায়, মানে তোমাদের এইচএসসি পরীক্ষায় এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। যেগুলো আমি পড়াচ্ছি এগুলোই আসবে, যে বুঝতে পারছো কিনা? যেগুলো আমি পড়াচ্ছি এগুলো থেকেই আসবে। সার্বভৌমত্ব, হ্যাঁ, এটি সবাই জানে, এই যে এই জায়গাটাই জানে না আর কি, সার্বভৌমত্বটা জানে না। অর্থাৎ চারটি উপাদান এটা সবাই জানে, কিন্তু সার্বভৌমত্ব এটা জানে। গণতন্ত্রের প্রাণ বলা হয় কোনটা? গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। আর রাজনৈতিক দল গড়ে ওঠে কোনো একটা আদর্শের উপর ভিত্তি করে, একটা জনসংখ্যার উপর ভিত্তি, মানে একটা আদর্শ থাকবে, তাদের একটা জনসমষ্টি থাকবে। তাহলে আদর্শ এবং কি জনসমষ্টি, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে বলি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল গণতন্ত্রের হচ্ছে প্রাণ। এরপরে পরবর্তী প্রশ্নে যায়, গণতন্ত্রের বিপরীত সরকার হচ্ছে কি? গণতন্ত্র। মানে এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেখানে আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিপরীত। তোমরা মনে রাখবে গণতন্ত্র মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্য মানে হচ্ছে এখানে তোমার ব্যক্তিরা সব কিছুর, মানে সব ধরনের সুযোগ সুবিধা বুক করতে পারে, বা ব্যক্তিরা যে কোনো ধরনের মতামত, ব্যক্তি স্বাধীনতা আর কি। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। যেখানে ব্যক্তি স্বাধীনতা আছে সেটা হচ্ছে গণতন্ত্র। আর ব্যক্তি স্বাধীনতা নাই কোথায়? ব্যক্তি স্বাধীনতা নাই কোথায়? একনায়কতন্ত্রে। তাহলে ব্যক্তি স্বাধীনতার বিপরীত একনায়কতন্ত্র। পরবর্তী প্রশ্নে যায়, সেটা হচ্ছে এই প্রশ্নটা পরে আমরা আজকে শেষ করে দিব, ঠিক আছে? আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আরও যদিও বা প্রায় 30টা মতো এমসিকিউ আছে, তো আমরা আজকে এতগুলো পড়তে পারবো না, যার কারণে আমরা আজকে 30টা পড়লাম। নেক্সট ক্লাসে 30টা না, আরও 2টা পড়বো। এই প্রশ্নটা তোমাদের লাস্ট ওয়ান, এটা একটা উদ্দীপক, এটা থেকে আমরা দেখ, ঠিক আছে? রাজনৈতিক দল। ওকে ফাহিমা উত্তর করেছে, শামীম, সৌরভী উত্তর করেছে, নুসরাত উত্তর করেছে, উম্মে সালিম উত্তর। আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে তাহলে সরকার গঠন হবে কিভাবে? আচ্ছা, ভূখণ্ড থাকার জন্য যেটা দরকার সেটা আগে স্বাধীনতা দরকার। স্বাধীনতা মানে ওই ভূখণ্ডের মধ্যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে সার্বভৌমত্ব। আচ্ছা, 30 নম্বর উদ্দীপকটা আমরা পড়ি। এম রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা বিদ্যমান। তার মানে এম রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ রাষ্ট্রীয় পরোক্ষভাবে অংশগ্রহণ করে, মানে জনগণ রাষ্ট্রীয় কাজে পরোক্ষভাবে, তার মানে পরোক্ষ গণতন্ত্র। অপরদিকে এন রাষ্ট্রের শাসকের একচ্ছত্র আধিপত্য বিরাজমান। তার মানে সেখানে শাসক একচ্ছত্র আধিপত্য কোথায় থাকে? একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রে।
তাহলে বিরাজ শাসক তার খেয়াল খুশি মতো রাষ্ট্রকে কর্মকাণ্ড পরিচালনা করে, তার মানে এটা এক ধরনের স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। তাহলে উদ্দীপক উল্লিখিত এম রাষ্ট্রে কোন প্রকৃতির সরকার বিদ্যমান? এই যে এম রাষ্ট্রের কোন প্রকৃতির সরকার বিদ্যমান এটা একটু বলো। এম রাষ্ট্রের কোন প্রকৃতির সরকার বিদ্যমান? ওকে, চমৎকার চমৎকার। শ্রীকান্ত উত্তর করেছে, চমৎকার। তানহা উত্তর করেছে, চমৎকার। এবং হচ্ছে বৃষ্টি দেয় উত্তর করেছে, আশামণি উত্তর করেছে, উম্মে সালেম দিবা উত্তর করেছে, নুসরাত মোস্তারি উত্তর করেছে, এবং হচ্ছে অর্পিতা আচার্য উত্তর করেছে, এবং সৈয়দ মেশুক উত্তর করেছে। আচ্ছা, যারা সঠিক উত্তর করেছো দারুণ, তোমরা পেরেছো। এরপরের প্রশ্নটাতে দেখো তো উদ্দীপকে উল্লিখিত এন রাষ্ট্র কোন প্রকৃতির সরকার বিদ্যমান? তার মানে এন রাষ্ট্র মানে হচ্ছে দ্বিতীয়টা, প্রথমটা তো গণতান্ত্রিক, দ্বিতীয়টা তাহলে কি? দ্বিতীয়টা উত্তর হচ্ছে কি? আমি জানি তোমরা এটাই উত্তর বলবে, হ্যাঁ এটাই উত্তর, অর্থাৎ কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী। কর্তৃত্ববাদী এবং কি? স্বৈরাচারী। শাসক তার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়ে থাকে, কর্তৃত্ববাদী এবং কি? স্বৈরাচারী। তার মানে তোমরা এটা বুঝতে পারছো। তার মানে যেখানে শাসক তার খেয়াল খুশি মতো ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করে, সে হয় স্বৈরাচারী হবে, নয়তো কি এক না একটা, দুইটাই কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী। ওকে, পরবর্তী প্রশ্নে যায়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা পরিচালিত হয় তাকে কি বলে? মানে তোমার যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমরা জানি যে এখানে মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, আদালত, সরকার, কোনটা? রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, এটা সরকারের সংজ্ঞা, কিন্তু এটা সরকারের কি সংজ্ঞা? সরকারের সংজ্ঞা এটা, সরকারের সংজ্ঞা হচ্ছে কোনটা? এটা। এটা তার মানে উত্তর কি? সরকার। ঠিক আছে। 31 নম্বর না 32 নম্বরে হচ্ছে সরকারের কথা বলছে, অলরেডি তোমরা উত্তর করেছো। 32 নম্বরে ঘ। এরপরের প্রশ্নটাতে যায়, সেটা হচ্ছে তোমার বিচার বিভাগকে ইংরেজিতে কি বলে? এটাই হচ্ছে লাস্ট ওয়ান। তোমরা দেখি পারো কিনা, যদি পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও। এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আজকে তোমাদের এই সিভিক্সের সপ্তমদের এমসিকিউ ক্লাসের আমি সমাপ্তি ঘোষণা করছি। এবং তোমাদের মধ্যে যারা উত্তর করছো, নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস শুক্রবারে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস শুক্রবারে হবে, বাকি অংশটা নিয়ে আশা করি তোমরা এই এমসিকিউগুলো পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষায় 3টি প্রশ্ন তোমরা অন্তত কমন পাবে। এখান থেকে 3টি এমসিকিউ তোমরা কমন পাবে এই অধ্যায় থেকে, যে এমসিকিউগুলো দিবে, ঠিক আছে? ওকে 33 নম্বর প্রশ্নটা উত্তর করো। ঘ হবে সুপ্রিম কোর্ট। স্যার আমি কমেন্ট করছিলাম, আমার ভুল হইয়া যাই ওইটা বলার জন্য। আচ্ছা, আপনি প্লিজ অন্য মাইনে নিয়েন না, সরি। এমন কাজ কইরো না যে কাজের জন্য সরি বলতে হয়, বুঝছো বাবু? যা গ হবে জুডিশিয়াল কাউন্সিল। একজন বলতেছে জুডিশিয়াল কাউন্সিল, একজন জুডিশিয়ারি বলতেছে। কোনটা হবে উত্তর? কোনটা হবে? স্যার বাকি থিওরি ক্লাসগুলো নিলে ভালো হতো। শ্রীকান্ত, তোমার মতো যদি সবাই হতো তাহলে আমি প্রতিদিন ক্লাস নিতাম। ক্লাস করে না দেখে ক্লাস করতে ইচ্ছে করে না। মানে ক্লাস যে ফ্রিতে করাচ্ছি এটাতেও আসলে অনেকের ক্লাস করতে ইচ্ছে করে না, ঠিক আছে? তো ফ্রিতে যারা পড়তে ইচ্ছুক না, বা ফ্রিতে যারা পড়তে চাও না, তোমরা জানো আমাদের র্যাপিড বেস এবং গোল্ডেন বেস, এইচএসসি 26 বেসের জন্য আমাদের গোল্ডেন বেস শুরু হয়েছে গত 15 তারিখ থেকে। এবং হচ্ছে আমাদের র্যাপিড বেস, হ্যাঁ র্যাপিড বেস, সেই র্যাপিড বেস চলতেছে, এবং তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো। এমসিকিউগুলো দিয়ে কোথায় দিব মুশফিকা? তোমরা গ্রুপে যুক্ত হও, টেলিগ্রাম যেটা আমাদের চ্যানেল আছে ওটাতে যুক্ত হও। স্যার নেক্সট ক্লাসের এমসিকিউর ক্লাস নিয়ে। আচ্ছা, যেটা বলছি জুডিশিয়াল কাউন্সিল, তোমরা কেন জুডিশিয়াল কাউন্সিল বলতেছো আমি বুঝলাম না। এটা জুডিশিয়ারি। দেখো, বিচার বিভাগকে ইংরেজিতে, আমি আবার আসতেছি তোমাদের জন্য, যেটা হচ্ছে বিচার বিভাগকে ইংরেজিতে বলা হয় যে তোমার জুডিশিয়ারি, দা জুডিশিয়ারি, ঠিক আছে? অর্থাৎ বিচার বিভাগের ইংরেজি কি? জুডিশিয়ারি। এবং এই যে জুডিশিয়াল কাউন্সিল বলতেছো তোমরা, এটা তো ভুল উত্তর। সুপ্রিম কোর্ট হবে না, সুপ্রিম কোর্ট হচ্ছে এই জুডিশিয়ারি বা বিচার বিভাগের নাম, মানে বিচার বিভাগের একটা প্রতিষ্ঠানের নাম। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আবার দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, বুঝছো? একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। প্রচন্ড পরিমাণে খিদে লাগছে, তোমরা তো খাওয়া দাওয়া দিবা না আমাকে, আমি বুঝতে পারছি। আমি আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা এই জুডিশিয়ারি নামটা মনে রাখবা, বহু তোমাদের যে পারিভাষিক শব্দ আছে সেখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরবর্তী ক্লাসে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমাদের ক্লাসগুলো করতে থাকো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, মানে প্রত্যেকটা না, কিছু কিছু সাবজেক্টের আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।